আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওটা আমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য। মানে যারা এখন হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে এখন সেকেন্ড ইয়ারের দিকে যাচ্ছ আরকি। সো তাদের মধ্যে মেজরিটি মানুষের একটাই প্রশ্ন যে ভাই আসলে আমাদের ফিজিক্সের ম্যাথে কিভাবে ভালো করব? আপনি তো বলেন যে আসলে আমাদের বেসিক ভালো রাখতে হবে কিংবা থিওরি ভালো করে পড়তে হবে, ডিরাইভেশন পড়তে হবে, হাবিজাবি অনেক কিছু বলেন। সো এর মাঝখানেও দেখা যাচ্ছে যে আমি থিওরি ভালো করে পড়লেও কিংবা থিওরি ভালো করে পড়ার মতো চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে আমি দিন শেষে ম্যাথে যে আটকায় যাই। ঠিক আছে? ম্যাথ করতে গেলে কেমন জানি বুঝি না। মানে বুঝি না যে আসলে এটা সিনারিও কোনটা হবে কিংবা বলা যায় যে এইটার আসলে আমি কোন সূত্রে এপ্লাই করব। সো আজকের ভিডিওতে আমরা এইটা আলোচনা করার চেষ্টা করব যে আসলে আমি কোন ২ টা কাজ করলে আমি জাস্ট সিম্পলি তোমাকে ২ টা কাজ বলব। এই ২ টা কাজ যদি তুমি আসলে ঠিকঠাকভাবে করতে পারো, এট লিস্ট তুমি যদি ধরো ১ মাস ট্রাই করো যে ২ টা কাজ যদি আমি ঠিকঠাকভাবে করি, তাহলে দেখা যায় যে ফিজিক্সের ম্যাথে তুমি এট লিস্ট আটকাবা না। ইনশাআল্লাহ এটা আমি কথা দিচ্ছি আরকি। এখন এই ২ টা জিনিস বলার আগে আমি একটা এখানে আমি ৮ টা মিস্টেকস লিখে রাখছি, বুঝছো? যে তোমরা আসলে ফিজিক্সের ক্ষেত্রে কোন ৮ টা মিস্টেকস তোমরা করো। সো এই মিস্টেকস গুলো আমরা একদম ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এরপরে বোঝার চেষ্টা করব যে ২ টা কাজের কথা আমি বলতেছিলাম, ওই ২ টা কাজ দিয়ে কি আমাদের এই ৮ টা যে প্রবলেম আছে বা এই ৮ টা যে মিস্টেক আছে ওইটা ওভারকাম করা যায় কিনা। ঠিক আছে? সো চলো ভিডিওটা আমরা শুরু করে দেই। সো প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের মেজর মিস্টেকস এর মধ্যে একটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফর্মুলা আমরা মুখস্থ করা। ঠিক আছে? ফর্মুলা আমরা মুখস্থ করে যাই। এখন দিন শেষে ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবেই। দিন শেষে কি আমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে। যদি চিন্তা করো যে আমরা এখন হচ্ছে খুব সুন্দর করে আসলে আমরা ক, খ, গ, ঘ দিয়ে আমরা কি করতে পারি? সুন্দর একটা আসলে সেন্টেন্স লিখে ফেলতে পারি বা বাক্য লিখে ফেলতে পারি কিংবা আসলে অনেক বড়, বড় আসলে প্যারাগ্রাফও লিখে ফেলতে পারি। ঠিক না? কিন্তু ছোটবেলায় কি আমরা ক, খ, গ যেটা আছে এটা কি আমরা মুখস্থ করছিলাম? নাকি আসলে বুঝে, বুঝে পড়ছিলাম? অবশ্যই মুখস্থ করছি। সো আমাদের মানে দিন শেষে অনেক কিছুই আমাদের মুখস্থ করতে হবে। এটা তোমাকে মেনে নিতে হবে যে তোমার ফর্মুলা মুখস্থ করতেই হবে। বাট ফর্মুলাটা কিভাবে আসছে, কেন আসছে কিংবা আসলে বলা যায় যে কোন ক্ষেত্রে খাটবে সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে? তো দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমরা যে সূত্রটা দিয়ে মানে আমাদের ফর্মুলা মুখস্থ করা শুরু করি এট লিস্ট ফার্স্ট ইয়ারে, সেটা কোনটা বলতো? সেটা হচ্ছে আমাদের লব্ধি সূত্রটা। ভেক্টর দিয়ে আমরা শুরু করি আর ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা দেখার চেষ্টা করি যে ২ টা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আসলে আমাদের কি করতে হয় বলতো? লব্ধি বের করতে হয়, তাই তো? যোগফল বের করতে হয়। সো সেটার ক্ষেত্রে আমরা কি করতাম? সেটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের সূত্র ছিল যে লব্ধি r = √ওভার ২ টা ভেক্টর যদি থাকে p আর q তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস pq cos আলফা। এমনই ছিল না? এমনই ছিল না? এমনই সূত্রটা ছিল। ঠিক আছে? সো এই সূত্রটা তোমার মাস্ট মুখস্থ করতে হবে। তোমার নাম যেমন মুখস্থ থাকে না? এই সেম সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবেই। কিন্তু প্রবলেম কোন জায়গায় আছে? প্রবলেম হচ্ছে এইটা যে মেজরিটি স্টুডেন্ট জানেই না যে এই পি আর কিউ, এ এ পি আর কিউ মানে কি? পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান। এই ভেক্টরের মানগুলো কখনো নেগেটিভ হবে না। এইটা তোমার হচ্ছে বেসিকটা স্ট্রং করে। অনেকেই দেখবা যে একটা ভেক্টর সাপোজ হচ্ছে কিউ দেওয়া আছে আর একটা ভেক্টর আছে মাইনাস কিউ। মাইনাস কিউ মানে কি? ডিরেকশনটা উল্টা। ডিরেকশনটা কি উল্টা? তখন হচ্ছে মাইনাস কিউ যখন দেখে তখন আসলে মানটা এখানে মাইনাস বসায় দেয় কিংবা এইখানে ধরো মাইনাস বসায় দেয়। কিউ তো এখানে মাইনাস করলে তো লাভ নাই, এইখানে দেখা যাচ্ছে মাইনাস করে দেয়। সো এখানে আমাদের বেসিকটা কি আসে? বেসিকটা আসে এইটা যে পি আর কিউ এর মান নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এর চেয়ে বড় একটা বেসিক সেটা হচ্ছে আমাদের এই আলফা গুণটা বের করা। কোনটা? এই আলফা গুণটা বের করা। আলফাটা কি? আলফাটা হচ্ছে আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন এই মধ্যবর্তী কোণ বের করার জন্য যে আমাদের টেল বা হেড মিলাইতে হয়, এই ব্যাপারটা হচ্ছে আমাদের বেসিক। এই ব্যাপারটা যদি বুঝে মুখস্থ করো তাহলে আমার কোনো সমস্যা নাই। বাট আমার আপত্তি কোন জায়গায়? যে তোমরা শুধুমাত্র মুখস্থ করে যাও যে আলফাটা আসলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। বাট একটা ফিগার ড্র করে যে কখন আমি আলফাটা কোনটা নিব সেটা তোমার বোঝাটা ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে একটা সুন্দর করে যদি একটা চিত্র এঁকে দেই, সাপোজ হচ্ছে এইটা একটা ভেক্টর হচ্ছে পি আর এইটা সাপোজ হচ্ছে আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের সাপোজ এইটা একটা ভেক্টর হচ্ছে আমাদের কিউ। এটা কি বলতো? এইটা হচ্ছে আমাদের কিউটা, এটা হচ্ছে আমাদের পিটা। এখন তুমি কি বলতে পারবা যে আসলে পি আর কিউর মধ্যবর্তী কোনটা? এই যে এইটা নাকি অন্য কোনো একটা? এইটা বুঝা, এটা যদি বুঝে পড়তে পারো, এটা বুঝে যদি তুমি সূত্রটা মুখস্থ করতে পারো, আমার কোনো আপত্তি নাই। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন একটা ভেক্টরের যখন দুইটা ভেক্টরের যখন আমরা যোগফল বুঝে ফেলছি, ওই যোগফল দিয়ে কিন্তু আমরা আপেক্ষিক বেগ কিংবা দুইটা ভেক্টরের বিয়োগফল যেটা আছে সেটাও আমরা বের করে ফেলতে পারি। ওইটা কি তুমি আসলে এই সূত্র মুখস্থ করে পারবা? পারো কি? অ্যাটলিস্ট পারো? যদি না পারো তাহলে তোমার আসলে বেসিকের সমস্যা আছে। বুঝছো ব্যাপারটা? সো কোন একটা সূত্র আমরা অবশ্যই মুখস্থ করবো, বাট ফ্যাক্ট হচ্ছে ওই সূত্রটা কিভাবে আসছে, কখন এটা আমরা কাজে লাগাবো, এইটা যে ডিরাইভেশনটা আছে ওটা অ্যাটলিস্ট একবার হলেও তুমি দেখবা। দেখলে কি হবে? তোমার যে বেসিক যে ম্যাথগুলো আছে, বেসিক ম্যাথগুলো কি ট্যান থিটা, কস থিটা, হাবিজাবির যে অনেক ধরনের সূত্র আছে, এই সূত্রগুলো অ্যাটলিস্ট তোমার আসলে কি হবে? রিভিশন হবে। এই রিভিশনগুলোর কারণে দেখা যাচ্ছে তোমার বেসিকটা আরো কি হবে? স্ট্রং হবে। তোমার কোন একটা ম্যাথ দেখলে তুমি ভয় পাবা না।
বুঝছো ব্যাপারটা? সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শুধু মুখস্থ করে যাই ফর্মুলা, বাট ফর্মুলা আসলে কখন খাটবে না, এই যে আর এর ক্ষেত্রে আর ম্যাক্স কখন হবে, আর মিনিমাম কখন হবে, এই ব্যাপারটা আসলে আমরা চিন্তা করি না। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এটা আমরা একটু কি করবো, বুঝে বুঝে মুখস্থ করবো, সেটা হচ্ছে কথা। এরপরে সেটা হচ্ছে আমাদের এই যে আরেকটা জিনিস বেসিকের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খাটে, সেটা কি বলতো, এক চ্যাপ্টারের ম্যাথ আরেক চ্যাপ্টারের সাথে হচ্ছে কানেক্ট করতে না পারা। কানেক্ট করতে না পারা। আমাদের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে দেখবা যে একটা সুন্দর একটা সিরিয়াল দেওয়া আছে। প্রথমে আমরা একটু ভেক্টর পড়ি, প্রথমে ভৌত জগতে পরিমাপ পড়ি, যেখানে আসলে আমাদের যে একদম বেসিক ফান্ডামেন্টাল ফিজিক্স কেন পড়তে হয়, কিংবা যে আমাদের কোন কোন আসলে আমরা যন্ত্র ইউজ করি, যেমন ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স ইউজ করি, তারপর হচ্ছে আমাদের স্ক্রু গজ ইউজ করি, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের একক যেগুলো আসলে আমাদের সামনে চ্যাপ্টারগুলোতে আমাদের কাজে লাগে। এরপর আমরা ভেক্টর পড়ি, তারপর ভেক্টরের ক্ষেত্রে দেখবো যে ভেক্টরের ক্যালকুলাস, এই ব্যাপারটা আসলে আমাদের প্রতিটা চ্যাপ্টারেই কাজে লাগে। তারপর গতিবিদ্যা আমরা পড়ি, এই গতিবিদ্যার ম্যাথগুলো দেখা যাচ্ছে নিউটনের মেকানিক্সও কাজে লাগে। সো এই যে আমাদের একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার যে আমরা মিলাই পড়তে হয়, কিংবা একটা চ্যাপ্টারের সাথে যে একটা চ্যাপ্টারের রিলেশন আছে, এই ব্যাপারটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখবা তুমি আরেকটা ভালো একটা মেজর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের এটাই তো না, আমাদের যেটা হয় যে আমাদের সিম্পল হারমোনিক মোশন তো বুঝছো, পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে কার বলতো, ওয়েভের সম্পর্ক আছে। কার? ওয়েভ বা তরঙ্গের ভালো সম্পর্ক আছে। আবার এদের সাথে আবার একটা ভালো সম্পর্ক আছে কাদের জানো? এদের সাথে আমাদের সিম্পল হারমোনিক মোশন, ওয়েভ, এদের সাথে একটা ভালো সম্পর্ক আছে হচ্ছে আমাদের বৃত্তাকার গতি। সো এই বৃত্তাকার গতিটা আবার কোথা থেকে আসছে, সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা থেকে। আবার নর্মালি যদি আমরা ছোটবেলার কথা চিন্তা করি, গতিবিদ্যা আর নিউটনাল মেকানিক্সের ম্যাথগুলো কিন্তু কাছাকাছি। ইভেন আরো একটা জিনিস বলতেছি, যে আমাদের ভেক্টরের যে সূত্রগুলো আছে না, ভেক্টর দিয়ে কিন্তু আমরা অনেকগুলা ডিরাইভেশন কিন্তু আমরা করে ফেলতে পারি। সো এই যে একটার সাথে যে একটা সম্পর্কটা, সিম্পল হারমোনিক মোশনের সাথে যে সিম্পল হারমোনিক মোশন আর হচ্ছে আমাদের ওয়েভের সাথে যে সম্পর্কটা আছে, এইটা কি তুমি বুঝে ফেলতে পারো? নাকি তুমি একটা কাজ করো যে আসলে এই চ্যাপ্টারে আসলে আমি এই টাইপের ম্যাথগুলো মুখস্থ করছি, এরপরে ওয়েভে গেলে মনে হচ্ছে যে না, এটা আসলে অন্য টাইপের। যদি এমন হয়ে থাকে তাহলে তোমার সমস্যা আছে, তোমার বেসিকে কি আছে, দুর্বলতা আছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো আমাদেরকে পড়লে কি করতে হবে, সবগুলা চ্যাপ্টার বুঝতে হবে যে কোনটার সাথে কোনটার কি কানেকশন। যদি বুঝে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা আসলে কি আসলে ঠিকঠাকই আছি। আচ্ছা, এই তো। এরপরে মোটামুটি আমাদের শেষ। এরপরে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের ম্যাথ সলভ করতে গেলে, সেটা হচ্ছে আমাদের বেসিক যে ম্যাথ আছে সেটা আমাদের স্ট্রং না রাখা। বেসিক ম্যাথ মানে কি, অনেকে সিম্পল যে কস থেটার যে সূত্রটা আছে, কস সূত্র যেটা আছে, কস ফর্মুলা যেটা আছে, এটাই পারে না। এটা আমাদের উচ্চতর গণিতে আছে। তারপর আবার যে ট্যান থেটাইজ গুলো কি, সাইন থেটাইজ গুলো কি, এটাই পারে না। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থেটাইজ গুলো যে 1, এটা অনেকে ভুলে গেছে। ঠিক আছে, মানে সবার তো আসলে এসএসসি তে আসলে বেসিক ওরকম স্ট্রং ছিল না, কিংবা অনেকে দেখা যাচ্ছে কোনো মতে পড়াশোনা করেও পাস করে চলে আসছে। সো এই যে বেসিক যে ম্যাথ গুলো আছে, এইগুলো যদি স্ট্রং না থাকে না, তুমি যত ধরনের ফর্মুলা মুখস্থ করে যাও না কেন, সাপোজ এই ফর্মুলাই মুখস্থ করে চলে গেছো, এখন খুব রেয়ার কেসে এমন হয় যে জাস্ট শুধু ফর্মুলা অ্যাপ্লাই করবা, আনসার বের হয়ে আসবে। এখন অনেক ধরনের সিনারিও দিয়ে দিবে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, হাবিজাবি করার কারণে দেখা যাচ্ছে অনেক ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে আসলে এই অনেক ধরনের ফর্মুলা না, যে বেসিক যে ম্যাথগুলো আছে ওইগুলা অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করা লাগতে পারে। বুঝছো ব্যাপারটা? সো বেসিক ম্যাথগুলো কিন্তু আমাদের কি রাখতে হবে, স্ট্রং রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে যেটা হচ্ছে আমাদের ফিগার আঁকার অভ্যাস না করা, এটা একটা বড় একটা মেজর প্রবলেম। যে দেখো, এই যে আমি যেটা বললাম, যে এই সূত্রটা যখন আমি লিখতেছি তখন আমি সুন্দর যদি একটা ফিগার এঁকে ফেলি যে আসলে কখন আসলে আমাদের এই সূত্রটা খাটবে, তাহলে কিন্তু আসলে ভালো হয়ে যায়। আবার আরেকটা জিনিস দেখো, যে অনেকের প্রবলেম হয় যে ধরো আমাদের একটা ম্যাথে দিয়ে দিল যে কোন একটা জিনিস উত্তর দিকে যাচ্ছে, কোন একটা জিনিস আসলে পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে, একটা ট্রাক সাপোজ উত্তর দিকে যাচ্ছে, একটা বাস সাপোজ হচ্ছে কি পশ্চিম দিকে যাচ্ছে। সেটা তোমাকে সুন্দর করে লিখে দিল, তুমি আসলে মোটামুটি হচ্ছে করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন যেটা প্রবলেম যেটা হয়, যে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে মাঝে মাঝে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের খুব সুন্দর করে চিত্র এঁকে দিছে, যে চিত্র থেকে আমরা আসলে সাপোজ আপেক্ষিক বেগ বের করতে বললো, সেটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, কিন্তু মেজরিটি কেসে যেটা হয় যে আমাদের হয়তো চিত্র দিল না, চিত্র না দিলে দেখবে যে অনেকে পেনিক খেয়ে যায়, উত্তর কোনটা, তারপর হচ্ছে দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, এইটা কোনটা নিবো, দেখবে যে এখানে দেখবে যে অনেকের কনফিডেন্স একদম লো। সো ব্যাপারটা হচ্ছে এইটা, যে অনেক ছোটখাটো জিনিস দেখবা যে চিত্র এঁকে করলে ব্যাপারটা আসলে খুব ইজিলি তুমি ভিজুয়ালাইজ করতে পারো যে না আসলে কেসটা আসলে এটা। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে চিত্র না দিলে তোমার দেখবে যে পেনিক খেয়ে যাবা। সো যেটাই করবা, একটু চিত্র আঁকার চেষ্টা করবা। কি করবা? চিত্র আঁকার চেষ্টা করবা, যে বোঝার চেষ্টা করবা, যেখানে চিত্র লাগতেছে ওটা একটু বোঝার চেষ্টা করবা যে না আসলে এটা এই কেসের জন্য ঘাটতেছে। দেখবা যে গতিবিদ্যার অনেকগুলা ম্যাথ আমরা আসলে রিয়েল লাইফের সাথে, যেমন আসলে একটা ফুটবলকে কিক করতেছি, তারপর হচ্ছে একজন কি ফুটবলারটা আসলে মাটিতে পড়ার আগেই ক্যাচ ধরতে পারবে কিনা, এমন ধরনের ম্যাথ আসে না? সো এমন ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি একটু সুন্দর করে একটু চিত্র এঁকে ফেললো, যে আসলে কে গোলকিপারটা কতটুকু আসতে হবে, আর এই যে ফুটবলটা আছে কতটুকু যাইতে হবে, এই ব্যাপারটা যদি একটু চিত্র এঁকে ফেলো, তাহলে মোটামুটি বলা যায় যে তোমার আসলে একটা ভিজুয়ালাইজেশনটা সহজ হচ্ছে, প্লাস হচ্ছে এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। সো অনেকেই কি করে না, এই কাজটা করে না, যে ফিগার আঁকার অভ্যাস করে না, মনে করে যে পরীক্ষার হয়তো দিয়েই দিবে। বুঝছো ব্যাপারটা? এই তো। এরপরে আমরা আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইউনিট
ইউনিট আমরা ভুল করে ফেলি। এই যে আমাদের এসআই ইউনিট, সেন্টিমিটার থেকে মিটার, তারপর হচ্ছে আমাদের যে ন্যানোমিটার থেকে মিটারে, তারপর হচ্ছে আরো মাইক্রো ফ্যারাড, এই হাবিজাবি অনেক ধরনের ইউনিট আছে না, এই ইউনিটগুলোর যে কনভার্সনগুলো আছে, এই কনভার্সনগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আবার দেখা যাচ্ছে অনেকে আছে সাইন ভুল করে ফেলে, একদম প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আসছে, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে আসছে, মানে ক্যালকুলেশন এরর আর কি, ক্যালকুলেশন এরর হইতে পারে। আর এর মাঝখানে জাস্ট আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, যাদের আসলে আমাদের পদার্থবিজ্ঞানের সমস্যা আছে, অ্যাটলিস্ট ম্যাথে প্রবলেম আছে, সো আমাদের অলরেডি কিন্তু আমাদের যে ট্রিপলেট ম্যাথ সলভিং যে কোর্সটা আছে, ট্রিপলেট ম্যাথ সলভিং বলতে কি, এখানে আমাদের আসলে ফিজিক্স আছে, ম্যাথ আছে, আর আসলে কেমিস্ট্রি আছে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা গাণিতিক পদার্থবিজ্ঞান তোমাকে একদম ম্যাথ টাইপ ওয়াইজ সলভ করে দিছি। ম্যাথের ক্ষেত্রে আমাদের কেতাবুদ্দিনের যে স্যারের যে বইটা আছে ওটা আমরা টাইপ ওয়াইজ তোমাকে আমরা সলভ করে দিছি। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা গাণিতিক রসায়ন যে আছে না, এই গাণিতিক রসায়নটা আমরা খুব সুন্দর করে তোমাকে একদম টাইপ ওয়াইজ করে প্রতিটা চ্যাপ্টারে, সবগুলো চ্যাপ্টারে তো কেমিস্ট্রিতে আসলে ম্যাথ নাই, প্রতিটা চ্যাপ্টার যেগুলোতে আছে ওটাতে আমরা কি করছি জানো, একদম টাইপ ওয়াইজ তোমাকে ভাগ করে দিছি। এবং টাইপের ক্ষেত্রে আমরা জিনিসটাকে এত কম্প্যাক্ট রাখার চেষ্টা করছি, এত কম্প্যাক্ট বলতে কি মানে যতটুকু পারা যায় আর কি, কম্প্যাক্ট রাখার চেষ্টা করছি। যে ধরো সাপোজ একটা ম্যাথে একটা টাইপ আছে, ওই একটা টপিকের একটা টাইপটা আমি তোমাকে করাই দিছি, সেকেন্ড টাইপটা তুমি নিজে প্র্যাকটিস করবা। কি করবা, সেকেন্ড টাইপটা তুমি নিজে বই থেকে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবা আর কি। কারণ জাস্ট এটা একদম খাওয়াই দিলেই প্র্যাকটিসটা কিন্তু আমার হচ্ছে, তোমার হচ্ছে না কিন্তু, ঠিক আছে? সো এটা আমরা করার চেষ্টা করছি। সো এখান থেকে আমাদের ট্রিপলেট ম্যাথ সলভিং যেটা আছে, সো ওইটা আসলে আমাদের কমেন্টে আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো। ডেমো ক্লাসগুলো দেখে আমার কাছে পার্সোনালি মনে হয় যারা কলেজ লেভেলে আছে তাদের জন্য এটা একদম মাস্ট বাই একটা কোর্স, ঠিক আছে? আর এর পাশাপাশি যদি মনে হয় যে না ভাই আমি আসলে তিনটা সাবজেক্টে আমার প্রবলেম নাই, শুধুমাত্র আমার স্পেসিফিক্যালি ফিজিক্সেই প্রবলেম আছে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা আসলে গাণিতিক পদার্থবিজ্ঞান যে সলভিং কোর্সটা আছে সেটা কিনে ফেলা। আর যদি তোমার যদি মনে হয় শুধুমাত্র ম্যাথে সমস্যা আছে, তাহলে আমাদের যেটা একদম মোস্ট হাইড কোর্স সেটা হচ্ছে আমাদের কেতাবুদ্দিন সলভ, ওইটা তোমরা আসলে কিনতে পারো। আর গাণিতিক রসায়ন চাইলে সেটাও তোমরা চাইলে কিনতে পারো, ঠিক আছে? সো তোমার যে কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে, মানে যে কোনো সাবজেক্টের সমস্যা থাকে, ইন্ডিভিজুয়ালি তুমি আসলে ওইটা যে ম্যাথ সলভিং যে পার্টটুকু আছে সেটা কিন্তু আমাদের এই কোর্সগুলো থেকে নিতে পারো। আর যদি মনে হয় সবগুলো একসাথে নিবা, তাহলে হচ্ছে আমাদের কোনটা বলতো, সেটা হচ্ছে আমাদের ট্রিপলেট ম্যাথ সলভিং। এই তো, ঠিক আছে? সো এইটা আসলে আমাদের বলা যায় যে আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম। এটা আসলে মানে মোস্ট ইম্প্যাক্টফুল কোর্স যদি হয়, তাহলে অ্যাটলিস্ট একাডেমিক লেভেলে আমার কাছে পার্সোনালি মনে হয় এইগুলো আর কি। আর যারা একাডেমিক টু অ্যাডমিশনে যারা আমাদের স্টুডেন্ট আসো, তাদের জন্য ইনশাল্লাহ আমরা এই তিনটা কোর্সই একদম ফ্রিতে দিয়ে দেবো। যেখানে ম্যাথ সলভিং যে সেকশন আছে না, ওটা নিচে দেখবা যে সবগুলো আসলে পেয়ে যাবো, ঠিক আছে? এই তো। সো একাডেমিক টু অ্যাডমিশন যারা আছে তারা তো আসলে কেনার দরকার পড়বে না। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে ইউনিট হচ্ছে আমাদের সাইন আমরা ভুল করে আসি, এটা একটা প্রবলেম। আর একটা জিনিস হচ্ছে আমাদের রেগুলার আমরা প্র্যাকটিস করি না। মনে হয়েছে যে আজকে একটু ফিজিক্স পড়লাম, কালকে ধরো এক সপ্তাহ ফিজিক্স বললাম না, তারপর হচ্ছে আমরা একটু ম্যাথ করলাম, এরকম যখন যেটা ভাল লাগে আর কি। যখন যে স্যারের কাছে গেলাম, ধরো একদিন হচ্ছে আমি স্যারের কাছে হচ্ছে অফলাইনে পড়ি, সাপোজ ফিজিক্সের তিন দিন স্যার ফিজিক্স পড়ায়, তো হয়তো বা একদিন গেলাম, আরেকদিন গেলাম না। সো যখন গেলাম না তখন তো আসলে ফিজিক্স পড়ার দরকার পড়তেছে না। সো এই কারণে দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা গ্যাপ পড়ে যায়। সো এটা আসলে তেমন কিছু বলার নাই, রেগুলারিটি আসলে মেনটেন করতেই হয়। আর একটা বড় মেজর প্রবলেম হচ্ছে আমাদের নোট না করা। দেখবা ফিজিক্সের ক্ষেত্রে ভাই এত সূত্র, এত থিওরি, এগুলো যদি তুমি জাস্ট নোট না করো, দেখবা যে পরীক্ষার আগের দিন তোমার একদম হজবড় অবস্থা কি মানে তুমি বুঝতেই পারবা না যে কোনটা তুমি প্র্যাকটিস করবা, কোনটা তুমি আসলে থিওরির জন্য পড়বা, কোন লাইনগুলো পড়বা না। এটা বইটা একটু দাগানো উচিত, বুঝছো? নোট করো আর না করে একটা বইটা দাগানো উচিত, ওইটা তোমার নোটের মতো কাজ করবে। আর নোটে অবশ্যই আরেকটা বড় জিনিস রাখবা, সেটা হচ্ছে কি তুমি কোন ম্যাথগুলো ভুল করতা, কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট, ওইসব জিনিস যদি রাখো না, পরীক্ষার আগে দিয়ে লাস্ট ওই জিনিসগুলো দেখে গেলেও অ্যাটলিস্ট তোমার জন্য কিছু না কিছু উপকার হবে। বাট নোট না করলে ট্রাস্ট মি একটা বড় যে প্রবলেমে ফেস করবা, সেটা হচ্ছে আমাদের কোন জিনিস পড়বা, কোন জিনিস পড়বা না। এটার কারণে দেখবা যে পরীক্ষার আগে যে পেনিকটা করবা, ওই পেনিকের কারণে দেখবা যে পারা জিনিসও ভুল করে দিয়ে চলে আসছো, বুঝছো ব্যাপারটা? সো আমি একদম বলবো যে পরীক্ষার আগ পর্যন্ত যদি তুমি কোনো ভিডিও দেখো বা ক্লাস দেখো, নোট অবশ্যই করতে হবে। নোট যদি করো, অ্যাটলিস্ট তুমি তো লিখতেছো ভাই, এই লিখার কারণে দেখবা যে কোনো একটা জিনিস হচ্ছে তোমার একদিন বেশি মনে থাকবে, একদিন বা অ্যাটলিস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি বেশিও মনে থাকে, এটাও তো তোমার জন্য আসলে বেনিফিশিয়াল। ব্যাপারটা বুঝতে পারছো? এরপরে লাস্টলি কোনটা আছে, লাস্টলি হচ্ছে আমাদের এক্সাম না দেওয়া। এক্সাম না দিলে আসলে কি লাভ বলো? এক্সাম না দিলে কি লাভ? এই যে পেনিক করতেছো না, যে এই পেনিক করার যে প্রিপারেশনটা বা এই পেনিক কিভাবে ওভারকাম করতে হয়, এই প্রিপারেশনটা তোমার এক্সামের মাধ্যমেই তো হয়, তাই তো? আচ্ছা, স্যার আমি কথা না বাড়াই, আমাদের লাস্ট যে কোশ্চেনটা যেটার জন্য আসলে ভিডিওটা তুমি দেখতেছো, সেটা কি বলতো, কোন দুইটা কাজ করলে আসলে তুমি আসলে এই মিস্টেকসগুলা ওভারকাম করতে পারবা, আর হচ্ছে তুমি হচ্ছে ফিজিক্সের ম্যাথে আটকাবা না। প্রথম কথা হচ্ছে আমরা যদি একটু ক্যাটাগরাইজ করতে চাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই যে 1 নাম্বার আর 2 নাম্বারটাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের বেসিক ঠিক রেখে পড়া।
বেসিক ঠিক রাখবো কিভাবে, জাস্ট আমি আগেই বলে দিছি যে বেসিক ঠিক রাখা মানে এইটা যে তুমি আসলে কোন একটা ফর্মুলা ডিরাইভেশনটা একবার হইলেও দেখছো ডিরাইভেশনটা কিভাবে আসছে, কোন কোন ক্ষেত্রে খাটে, এইগুলা তুমি হচ্ছে জানো। শুধুমাত্র জাস্ট তুমি জাস্ট ওই ফর্মুলা মুখস্থ করে যাচ্ছ, এইটা যদি না করো তাহলে আমাদের বলা যায় যে আমাদের বেসিক মোটামুটি একটু হলেও স্ট্রং থাকবে, তাহলে আমাদের এটা আসলে কি কাজে দিবে। এই তো সো আমাদের 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক ঠিক রাখতে হবে। আর আমাদের যে বাকি যে পার্টগুলো আছে, বাকি যে 6টা পার্ট আছে না, ওইটার জন্য সিম্পলি আমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস প্লস এক্সাম, শেষ, এতটুকু। মানে এক্সামের মাঝখানে তো প্র্যাকটিস করা যাবে, ঠিক না? এই তো এক্সাম প্লাস প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে বলা যায় যে এইখানে আসলে আমাদের আর তেমন কিছু করার নাই। দেখো তুমি একটু খেয়াল করো, দেখো তো এই তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো, যে বেসিক ম্যাথগুলো আছে না, তুমি পারবা না। ধরো সাপোজ প্রথম দিন পারলা না, পরের দিন তো অ্যাটলিস্ট কনসার্ন হবা যে না আসলে এই যে জিনিসগুলো পারা লাগবে। এরপর দেখো যে আমাদের ফিগার না হেঁকে যদি তুমি আসলে কোথাও ভুল করো, তাহলে সেটা তো তুমি প্র্যাকটিস করতে গেলেই ধরা খেয়ে যাবো, ঠিক না? এরপর আমরা যদি চিন্তা করি যে ইউনিট বা সাইন ভুল করা, রেগুলার প্র্যাকটিস করলে তুমি আসলে ইউনিট ভুল করতে পারবা না, দেখবা সাইন জীবনও ভুল হবে না। তুমি রেগুলার ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি তুমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করতো, ক্যালকুলেটর যদি টিপো, তাহলে দেখবা যে অ্যাটলিস্ট আমাদের ক্লাসের মধ্যে যদি তুমি, আমরা স্যাররা যখন ক্যালকুলেশন করতেছি তখন ভিডিওটা পজ করে যদি ক্যালকুলেটর দিয়ে মিলাও যে স্যার ভুল করছে নাকি আমি ভুল করছি নাকি দুজনে ঠিক আছি, সো এটাও যদি করো তাহলে দেখবা যে তোমার রেগুলার একটু হলেও তোমার প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে? এরপর আসে কি করা? নোট করা তো রেগুলার প্র্যাকটিসের মধ্যেই পড়ে। তারপর লাস্টলি হচ্ছে এক্সাম না দেওয়া। এই তো সবগুলো আমাদের মোটামুটি ওভারকাম করা যায়। সো এই হচ্ছে কথা। সো এর বাইরেও ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমরা এটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আমি যেটা বলছিলাম যে ট্রিপলেট ম্যাথ সলভিং যে কোর্সটা আছে, সো যারা এই একাডেমিক অ্যাডমিশনে নাই তারা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় যে সময় থাকতেই আসলে মোটামুটি পারচেস করে ফেলো আর কি, ঠিক আছে? এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।